হ্যালো লিবেলাইতে হ্যাটসিল willkommen। সো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের জার্মান ভাষা জার্নিটা এখনো কন্টিনিউ করতেছেন। আপনাদের দোয়ায় আমিও সুস্থ আছি, ভালো আছি এবং আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। ওকে, সো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অলরেডি অনুমান করতে পেরেছেন যে আজকে আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা। হ্যাঁ, আজকের টপিকটা মূলত যারা জার্মান ভাষা B1 অর্থাৎ B1 লেভেলে রয়েছেন, কিছুদিনের ভিতরে এক্সাম দিবেন অথবা B1 লেভেলের শেষের দিকে রয়েছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলসে সম্পূর্ণ B1 এক্সপ্রেশন এই পার্টটা সলভ করব, কিন্তু এই পার্টটা সলভ করার মধ্যে একটা ভাগ করে সলভ করব, সেটা হলো ঠাইল সোয়াইল। এই পার্টটাকে সব থেকে বেশি ইফোর্ট দিয়ে আমরা সলভ করব এবং কেন করব, কিসের জন্য দরকার, কি উপকার হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমরা ভিডিওর মাঝখানে পেয়ে যাব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও আমরা শুরু করি। ওকে, তো সবার প্রথমে আমরা আসলে এখান থেকে কি কি জানবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওর আমাদের মূল থিম হলো গোয়েথে বে আইনস যেই এক্সাম হয় অর্থাৎ গোয়েথে বে আইনস প্রুফুং, সেখানে এক্সপ্রেশন মডুল এবং সেই মডুলের ভিতরে টাইলস ওয়াই যে পার্টটা রয়েছে সেটা। এবং আমরা যে যে জিনিসগুলো জানবো সেটা হলো কেন জরুরি, আমাদের এক্সপ্রেশনটা কেন জরুরি, আমার ভার্সেস অন্যদের সাথে কম্পেয়ার করব। তারপর আমরা মূলত এই টাইলস ওয়াইতে টোটাল কত মার্ক পাবো এবং আমাদের পুরো এক্সপ্রেশন এক্সামে টোটাল কত মার্ক থাকে, কোন টাইলে কত মার্ক থাকে সেটা জানবো। আমাদের এক্সপ্রেশন টাইলস ওয়াইতে আসলে কোন কোন জায়গার উপরে মার্কিং করে আমরা একটা ভালো মার্ক আর্ন করব সেটা জানবো। এবং আমাদের মূল যে পার্ট, এই গোয়েথে বে আইনস এক্সপ্রেশন টাইলস ওয়াই কিভাবে সহজে বলবো, টিপস এন্ড ট্রিক্স, সেটা আমরা যাচাই করব, অর্থাৎ সেটা আমরা দেখব। তারপর আপনাদের টিপস এন্ড ট্রিক্স বলার পরে আরেকটা বাড়তি উদাহরণ দিব, আমি নিজে এক্সপ্রেশন করি। ধরুন আমি নিজে আপনাদের সামনে টাইলস ওয়াইটা উপস্থাপন করব। তারপর আপনাদের লাস্ট কাজ হলো আমি যে আপনাদের সামনে টাইলস ওয়াই দুইটা উপস্থাপন করলাম, তো আমি টোটাল কত মার্ক পাবো সেটা আপনাদের জানাতে হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে এন্ট্রি করি। তো আমাদের প্রথম পার্ট হলো কেন জরুরি, আমার ভার্সেস অন্যদের। তো চলুন। ওকে, সো এখানে কেন জরুরি, আসলে মূল ফোকাসটা কি, এক্সপ্রেশনটা কেন জরুরি। আচ্ছা, সবার প্রথমে আমরা যে পার্টটা বলবো যে এক্সপ্রেশন কেন জরুরি। আপনারা সকলেই জানেন আপনি যেই ভাষারই পরীক্ষা দিতে যান না কেন, আমাদের চারটা মডিউলে এক্সাম হয়, অর্থাৎ চারটা পার্টে এক্সাম হয়। একটা থাকে রাইটিং, জার্মান ভাষায় শ্রাইবেন, একটা থাকে লিসেনিং, জার্মান ভাষায় hören, একটা থাকে রিডিং, জার্মান ভাষায় লেজেন, এবং আরেকটা থাকে স্পিকিং, জার্মান ভাষার স্প্রেশন। সো এক্সাম দিয়ে আপনার পাশ করতে হলে অবশ্যই স্প্রেশন পার্টটা দরকার পড়ে। আচ্ছা, তারপরে এক্সপ্রেশন কেন জরুরি। খেয়াল করুন, আপনি যখন একটা ভাষা বলতে যাবেন তখন সবার প্রথমে আপনার কিন্তু ভাষাতে কথাই বলতে হবে। মানুষ কত দেখবে যে আপনি রিডিং করতে পারতেছেন, আপনি শুনতে পারতেছেন অথবা আপনি লিখতে পারতেছেন, এগুলো কত দেখবে, এর থেকে বেশি মানুষ যেটা দেখবে সেটা হলো আপনি কতটুকু বলতে পারতেছেন। এটাই কিন্তু একটা ভাষার মেইন ফ্যাক্ট। আচ্ছা, তারপরে আমার ভার্সেস অন্যদের বলতে আমি কি বুঝিয়েছি, খেয়াল করে দেখুন। আপনারা যারা জার্মান ভাষার জার্নিটা কন্টিনিউ করতেছেন, অনেকে অনেক জায়গা থেকে করতেছেন, অনেক টিচার্স রয়েছে, বাট আমাদের একটা মূল প্রবলেম হলো আমরা কিন্তু সব জায়গায় এক্সপ্রেশন পাই না। আমাদের মূলত সেই বেসিক থেকেই মূলত আমাদের গ্রামার শেখানো হয়, বই পড়ানো হয়, এইটা ওইটা হাবিজাবি সলভ করানো হয়, বাট আমাদের যে মেইন পার্ট এক্সপ্রেশন, শ্রাইবেন, hören, লেজেন, এগুলোর উপরে কিন্তু কখনো জোর দেওয়া হয় না। যার জন্য আমরা যখন বেআইন্স লেভেলেও আসি, তার শেষের দিকে গেলেও আমাদের যে এক্সপ্রেশনটা আছে সেটা জড়তা অনেক পরিমাণে থেকে যায়। ইভেন তো আমরা অনেকেই আছি, আমি অনেক স্টুডেন্টকেই দেখেছি বাহির থেকে এসেছে যে বেআইন্স লেভেলে পড়বে কিন্তু তার এক্সপ্রেশন নিজেদের ফার্স্ট টেলুং বাদে আর কিছু দিতেই পারে না। তো এরকম অনেক জায়গা আমি দেখেছি। তো যার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে একদম বেসিক থেকে, অর্থাৎ যারা তারা যখন আইনসে ভর্তি হয় তখন থেকে আমি এক্সপ্রেশনের উপরে জোর দিই। ওরা কিছু বুঝুক না বুঝুক, ওদেরকে এমন ভাবে আমি এক্সপ্রেশনে, লেজেনে, হোগানে, সাইবেনে তৈরি করি যেন ওরা বেআইন্স লেভেলে গেলে অ্যাডভান্স লেভেলের হয়ে যায়। ওকে, সো এটাই হলো আমাদের মূল মোটিভ যে আমরা ভার্সেস অন্যদের কেন ডিফারেন্ট থাকে।
কারণ অন্যরা বেশিরভাগ পরিমাণে গ্রামার শিখায়, বেশিরভাগ পরিমাণে বই শিখায়, আদার্স হাবিজাবি শিখায়, বাট আমরা বেশি পরিমাণে ফোকাস দেই যেটাতে, সেটা হলো আমরা মূলত আমাদের এক্সপ্রেশন যে পার্টটা রয়েছে সেটা, লেজেন্ড যে পার্টটা রয়েছে সেটা, রোগান যে পার্টটা রয়েছে সেটা, এবং সাইবেন যে পার্টটা রয়েছে সেটা। সেইটাই আমাদের এবং অন্যদের সাথে একটা ডিফারেন্স তৈরি করে। এই যে পড়ানোর ধরন এক না বলেই দিলাম। আচ্ছা, তাহলে প্রথম কথা গেল কেন এক্সপ্রেশন জরুরি এবং আমরা ভার্সেস অন্যদের মধ্যে পার্থক্যটা কি। তো আরেকবার যদি ছোট্ট করে সামারি করি, এক্সপ্রেশন জরুরি হলো কারণ আপনি যদি একটা ভাষা লেভেলে পরীক্ষা দিয়ে পাশ করতে চান তখন আপনার এক্সপ্রেশন পাস অবশ্যই করতে হবে। আর কেন বেশি ম্যান্ডেটরি জরুরি, কারণ অনেকেই অনেক জায়গা থেকে কোর্স করেন, কিন্তু কোর্স শেষ হলে আপনারা শুধুমাত্র কোর্সটাই শেষ করেন, বাট আপনাদের যে এক্সপ্রেশন, লেজেন্ড, রোগান সাহেবেন, এগুলো যে ডেভেলপ করা, এগুলো কিন্তু ডেভেলপ হয় না। যার দরুন আপনাদের যে লক্ষ্য থাকে বেঞ্চ এক্সামে পাশ করে আমরা একটা আউসবিল্ডিং অথবা জার্মানিতে যাব, তখন আপনাদের যে হয়ে ওঠা না কেন, কারণ মূলত আপনারা তো এক্সাম পাশ করতে পারতেছেন না। ওই এক্সপ্রেশনে যে আটকে যাচ্ছেন বারবার, লেজেন্ডে যে আটকে যাচ্ছেন বারবার, রোগানে যে আটকে যাচ্ছেন বারবার, সাহেবেনে যে আটকে যাচ্ছেন বারবার। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি এক্সপ্রেশনে যে আটকে যান। ওকে, তার পরবর্তীটা কি ছিল? মূলত এই যে গোয়েথে বে আইন এক্সপ্রেশন রয়েছে, এক্সপ্রেশন প্রুফ, সেই মডিউলে আমাদের টাইলস ওয়াইতে টোটাল কত মার্ক আমরা পাবো? আচ্ছা, এখানে আমি দুই ভাবে আগে বলবো, যে পুরো এক্সপ্রেশন বেআইনস মডিউলে কত মার্ক পাবো এবং স্পেসিফিক ভাবে টাইলস ওয়াইতে আমরা কত মার্ক পাবো। যদি আমরা বলি কত মার্ক পুরো এক্সপ্রেশনে পাবো, কথাটা খেয়াল করেন। পুরো এক্সপ্রেশন, পুরো এক্সপ্রেশনে যদি আমি বলি টোটাল কত মার্ক পাবো, তাহলে আমরা যে মার্কটা পাচ্ছি সেটা হলো 100, অর্থাৎ 100 মার্কের এক্সাম। 100 মার্কের ভিতরে যদি আপনার পাশ করতে হয় আপনাকে মিনিমাম 66, অর্থাৎ 60 মার্ক উঠাতে হবে মিনিমাম। 60 মার্ক পেলে আপনি পাস। আচ্ছা, এবার কোন টাইলে কত মার্ক থাকে? আমরা জানি আমাদের এক্সপ্রেশন প্রুফিং হয় তিনটা টাইলের উপর বেস করে। কয়টা? তিনটা। সো টাইল আইনসে আমাদের টোটাল মার্ক থাকে 28 মার্ক, টাইল সোয়াইতে থাকে আমাদের 40 মার্ক, টাইল দাগাইতে থাকে আমাদের 32 মার্ক। তাহলে এবার আমরা কেন আজকের ভিডিওতে টাইলস ওয়াইটা নিয়ে আলোচনা করব? এই যে দেখুন, টাইলস ওয়াই যদি এটা আপনি ভালো মতো জানেন, 40 মার্ক এখানে মার্ক আছে। আপনি ধরলাম আপনি এখানে 40 পেলেন না, আপনি এখানে কত পেলেন? 30 to 35। আপনি এতটুকু মার্ক পেলেন, 30 to 35 মার্ক পেলেন। ওকে, ফাইন। এইবার টাইল ড্রাই যেটা রয়েছে, টাইল ড্রাই কিন্তু টাইল সোয়াইয়ের উপর নির্ভর করে। যদি টাইল সোয়াই ভালো হয়, টাইল ড্রাই এমনিতেই ভালো হয়ে যাবে। টাইল সোয়াই খারাপ হলে টাইল ড্রাই এমনিতেই খারাপ হয়ে যাবে, অর্থাৎ টাইল ড্রাই বেস করেই টাইল সোয়াইয়ের উপর। ওকে, সো যদি টাইল সোয়াই ভালো হয় টাইল ড্রাই ভালো হবে। ধরলাম এখানে 32 মার্ক, এখান থেকে আপনি পেলেন, ধরলাম আপনি 20 মার্কই পেলেন, কথার কথা 20 মার্ক পেলেন, এটা ভালো হলো না কথার কথা, 20 মার্ক পেলেন। তাহলে 30 আর যদি আমি ধরি 20, কত আসে? 50। এবার আপনি এখানে যে 28 মার্ক, এখান থেকে গেমাইনজাম অ্যাডভান্স প্ল্যান এনে আপনি মিনিমাম 15 মার্ক উঠাতে পারবেন না, ধরলাম অর্ধেক মার্কে উঠালেন। তাহলে 15 আর 50 কত হয়? এখানে এসে পড়ে আপনার 65 মার্ক। আর যদি 5 মার্ক বেশি পেয়ে যান, 70। এমনিতেই 70 মার্ক এসে পড়ে। আর যদি ভালো মতো প্রিপারেশন নেন, 70+, এমনিতেই চোখ বন্ধ করে এসে পড়ে। যার জন্য আজকের ক্লাসে মূলত আমরা আমাদের যে টাইল সোয়াইপারটা রয়েছে, আজকের ভিডিওতে পুরো টাইল সোয়াইপারটা আপনাদের ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো, যেন টাইল সোয়াইতে 40 মার্কের এক্সামের ভিতরে মিনিমাম আপনারা 30 to 35 ইজিলি গেইন করতে পারেন। ওকে, তারপরে চলুন আমরা আসি আমাদের পরবর্তী টপিকে। আচ্ছা, এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা যেহেতু টাইলস সোয়াই করব, তাহলে টাইলস সোয়াইতে কোন জায়গায় কেমন মার্কিং করা হয়, আসলে কোন জায়গা ধরে ধরে আমাদের মার্কিং করা হয়? আচ্ছা, খেয়াল করবেন এইটা মার্কিং করার 4টা জায়গা রয়েছে। আমরা যে টাইলস সোয়াইটা প্রেজেন্ট করব সেখানে মার্কিং করার 4টা জায়গা রয়েছে। কোন 4টা জায়গা রয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে 4টা মার্কিং করার জায়গা, সেটা হলো এয়ারফ্লোলুম। এয়ারফ্লোলুম মানে কি? ধরুন আপনি তো জানেন যে টাইলস ওয়াইতে আমাদের একটা থিমা প্রেজেন্টেশন করতে হয়, অর্থাৎ একটা থিমা আমাদের প্রেজেন্ট করতে হয়। সো এখানে থিমার উপরে আমাদের কতটুকু টাস্ক আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ আমাদের থিমাতে যা যা জিনিস বলা হয়েছে সবগুলো কি আমরা কমপ্লিট করেছি কিনা। যদি আপনি সবগুলো কমপ্লিট করেন তাহলে পাবেন 12 মার্ক। যদি আপনি 3টা কমপ্লিট করেন, ধরলাম
তখন আপনি পাবেন 9 মার্ক। যদি আপনি দুইটা কমপ্লিট করেন তাহলে পাবেন 6 মার্ক। যদি আপনি একটা কমপ্লিট করেন তাহলে পাবেন 3 মার্ক। যদি আপনি একটাও কমপ্লিট না করেন তাহলে পাবেন 0 মার্ক। এটা হলো টাস্ক কমপ্লিট। আচ্ছা, তারপরে রয়েছে আপনার ফ্লুয়েন্সি, আপনি কতটুকু ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে পারছেন, সেটার উপরে আপনার 4 মার্ক। যদি একদম ভালো হয় তাহলে 4 মার্ক পাবেন, যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে 3 মার্ক পাবেন, যদি মোটামুটি হয় তাহলে 2 মার্ক পাবেন, যদি বাজে হয় তাহলে 1 মার্ক পাবেন, আর যদি একদমই খারাপ হয় তাহলে 0 মার্ক। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হলো বোর্ড শ্যাটস, মানে ভোকাবুলারি। আপনি কত পরিমাণে অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতেছেন। যার জন্যই কিন্তু আমি আমার কোর্সে আপনাদের সব থেকে বেশি ইফোর্ট দেই। ভোকাবুলারি প্রতিদিন পড়া দিতে হবে, প্রতিদিন পড়া ধরি। এক্সপ্রেশন প্রতিদিন পড়া দিতে হবে, প্রতিদিন পড়া ধরি। লেজেন হোগেন সাইবেন এগুলো প্রতিদিন পড়া দিতে হবে, এগুলোই প্রতিদিন পড়া ধরি। এবং আমরা কিন্তু ভোকাবুলারি ক্লাসের ভিতরে বেশি পরিমাণে জানার ট্রাই করি। কেন? কারণ ভোকাবুলারির উপরে আপনি যখন বেআইএস এক্সাম দিবেন আপনার 12টা মার্ক নির্ভর করতেছে টাইলস ওয়াইতে, এবং প্রত্যেকটা পার্টেই বোর্ড সার্চের উপর মার্ক আছে। সো টাইলস ওয়াইতে 12 মার্ক নির্ভর করতেছে। আপনি যদি ভালো পরিমাণে ভোকাবস বলেন, মানে সিনোনিম অনেক পরিমাণে বলেন, অ্যাডভান্স ভোকাবুলারি বলেন, তাহলে 12 মার্ক। যদি আপনি স্ট্যান্ডার্ড মার্কে বলেন তাহলে 9 মার্ক। যদি আপনি মোটামুটি বলেন তাহলে 6 মার্ক। যদি আপনি একদম বাজেই বলেন তাহলে 3 মার্ক, আর যদি একদমই না বলেন তাহলে 0। আচ্ছা, তারপর সর্বশেষ যেটা, সেটা হলো স্ট্রাকচার। অর্থ কি? স্ট্রাকচার। আপনি বাক্যে কত পরিমাণে কানেক্টর ইউজ করতে পারেন, আপনি বাক্যে কত পরিমাণে কানেক্টর ইউজ করতেছেন, কত পরিমাণে আপনি নেবেনজার্স হাউজার্স কানেক্ট করতেছেন, কত পরিমাণে আপনি সোয়াইট হাইলে নেবেনজার্সে কানেক্ট করতেছেন, কত পরিমাণে আপনি ইনফিনিটিভ জার্স কানেক্ট করতেছেন, কত পরিমাণে আপনি প্যাসিভ ভয়েস কানেক্ট করতেছেন। এই জিনিসগুলোই দেখবে যে আপনি কত পরিমাণে বাক্যগুলোকে সুন্দরভাবে একটার পর একটা কানেক্ট করে টেন্স ঠিক রেখে সিরিয়ালি মিলাচ্ছে। এই জিনিসগুলোই মূলত তারা দেখবে। এবং যদি আপনি ভালো পরিমাণে বলেন তাহলে দিবে 12 মার্ক, যদি স্ট্যান্ডার্ড বলেন দিবে 9 মার্ক, যদি বলেন মোটামুটি তাহলে দিবে 6 মার্ক, যদি বাজে বলেন তাহলে 3 মার্ক, আর যদি একদমই খারাপ বলেন তাহলে 0 মার্ক। আচ্ছা, এবার আপনাদের মনে হতে পারে ভাইয়া এগুলো আসলে আমরা কিভাবে ডেভেলপ করব, কিভাবে আমরা এই জায়গাগুলোকে পূরণ করব, কিভাবে আমরা ম্যাক্সিমাম 12, 4, 12, 12 এই মার্কগুলো আর্ন করব। সো তাহলে আমাদের যেতে হবে কোথায়? আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিকটা হলো কিভাবে সহজে বলবো, টিপস। আসুন তাহলে আমরা একটা প্রশ্ন দেখি যে টাইলস ওয়াইতে কেমন কোয়েশ্চেন থাকে, তারপর কিভাবে আমরা উত্তর দিব, টিপস কি, তারপর একটা বাড়তি উদাহরণ দেখব। চলুন। এই যে আপনারা আমার সামনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, আশা করি সকলেই দেখতে পাচ্ছেন। সো এখানে দেখুন আমাদের কি দিয়েছে, একটা পেজ দিয়েছে, পেজের ভিতরে পুরো এক্সপ্রেশন টাইলস ওয়াই এর একটা কোশ্চেন দেওয়া, এই পুরোটাই কিন্তু কোশ্চেন। এবার কোশ্চেন দেখে আপনারা অবাক হতে পারেন, ভাইয়া এই কোশ্চেন গুলো এরকম কেন, কিছুই তো বুঝতেছি না। দেখুন আপনাদের কিচ্ছু বোঝার দরকার নেই, আমি যেই মেথডটা বলবো সেই মেথডটা জাস্ট মনে রাখবেন। প্রত্যেকটা পরীক্ষায় আপনি টাইলস ওয়াইতে ফাটায় দিতে পারবেন। কিভাবে দেখুন, প্রথমে আমার যেই থিমাটা প্রেজেন্ট করতে হবে, আমরা তো সকলেই জানি টাইলস ওয়াইতে আমাদের কি করতে হয়। আগে কোয়েশ্চেনটা ব্যাখ্যা করি, টাইলস ওয়াইতে আমাদের কি করতে হয়। আমাদের সামনে তিনটা থিমা অর্থাৎ তিনটা টপিক দিবে, সেই টপিক থেকে যেটা আমি ভালো পারি সেটা আমি বাছাই করে নেব। পরে ওই টপিকটাকে আমার প্রেজেন্ট করতে হবে। আমার সামনে যে এক্সামিনার থাকবে, দুইজন এক্সামিনার, এবং আপনার পাশে যে পার্টনার থাকবেন, সেই পার্টনারের সাথে, মানে পার্টনারের সামনে আপনার পুরো থিমাটাকে প্রেজেন্ট করতে হবে, এবং এটার জন্য আপনি 3 থেকে 4 মিনিটের সময় পাবেন। আচ্ছা, এবার আপনারা কিভাবে এই থিমাটাকে প্রেজেন্ট করবেন শুনুন। প্রথম কথা, যখন আপনি তিনটা কোয়েশ্চেন থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, তখন আপনাকে ফরব্যারাইটিং সাইড দিবে, অর্থাৎ প্রস্তুতিমূলক সময় দিবে। তো যখন প্রস্তুতিমূলক সময় আপনাকে দিবে, আপনার করণীয় কি? আপনি কি এই সিরিয়াল গুলো নোট করবেন, নাকি আপনি ভিতরে কি কথা বলবেন সেটা নোট করবেন? আচ্ছা, সেটা জানবো, আগে আমরা এটা একটু ক্লিয়ার করব। যখন আপনাকে কোয়েশ্চেন দিবে তখন দেখবেন প্রত্যেকটা কোয়েশ্চেনের সিরিয়াল এরকম থাকে যে আপনার টপিকটা কি, ব্রাউকেন বিয়া জো ফিল আউটহোস, মানে আমাদেরকে অনেক বেশি গাড়ি দরকার। তারপরে আপনার যে পার্টটা ব্যাখ্যা করতে হবে সেটা হলো মাইনে ফ্যাজনলিশে অ্যাজ আ হোমেন, মানে আমার পার্সোনাল অভিজ্ঞতা। তারপরে হলো আমার দেশে অর্থাৎ আমার জন্মভূমিতে এটার সিচুয়েশনটা কি। তারপরে হলো সেটা সম্পর্কে একটা সুবিধা অসুবিধা, মানে একটা না অনেকগুলো সুবিধা অসুবিধা,
তারপরে নিজের একটা মতামত, তারপরে আমি প্রেজেন্টেশনটা শেষ করে ধন্যবাদ জানাবো সব। আচ্ছা, এটা কিভাবে করব? ধরুন আপনাদের সামনে আমি একটা প্রশ্ন রাখতেছি। ধরুন প্রশ্নতে কিচ্ছু দেওয়া নেই, আপনাদের আমি এইভাবে শিখাবো। প্রশ্নতে কিচ্ছু দেওয়া নেই। ধরুন আপনাদের সামনে একটা প্রশ্ন রাখলাম, প্লাস্টিক গ্যাসিয়া ইয়া ওডা নাই। এবার আপনাদের সামনে কিচ্ছু নেই, জাস্ট আপনাদের সামনে থিমাটা বলো, যে আপনার থিমাটা হলো প্লাস্টিক গ্যাসিয়া ইয়া ওডা নাই। এবার আপনি কি করবেন? আপনি তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন যে ভাই এখন আমি কোনটার পরে কোনটা বলবো, কিভাবে প্রেজেন্ট। আচ্ছা, এখানে মূলত মেইন পার্টটা শুরু হয়। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা প্রেজেন্টেশনে আমাদের সিরিয়াল সবসময় সেম থাকে। সিরিয়াল বলতে এই যে দেখুন, আমরা সবার প্রথমে যে জিনিসটা ব্যাখ্যা করি সেটা হলো মাইনে খ্যাজনলিশে এফাবুনদেন, এটা সবার আগে প্রথমে বলি। তারপরে বলি আমার মাতৃভূমিতে সিচুয়েশনটা কি সেটা বলি। তারপর আমি ফটাইলে নাখটাইলে অর্থাৎ সুবিধা অসুবিধা বলি। তারপর আমি নিজের একটা মতামত বলে তারপরে ধন্যবাদ জানিয়ে আমি প্রেজেন্টেশনটা শেষ করি। এই সিরিয়ালটা সব সময় থাকে। যার জন্য আপনাকে যখন ফরব্যাগাইটুম সাইড দেওয়া হবে, মানে প্রস্তুতিমূলক সময় দেওয়া হবে, তখন কিন্তু আপনি ভুলেও এই জিনিসগুলো নোট করবেন না যে কোনটার পরে কোনটা বলবো, কোনটার পরে কোনটা বলবো। কারণ এই জিনিসগুলো আমি আজকের ক্লাসে আপনাদের মুখস্থ করিয়ে দেবো। আপনাদের করণীয় যেটা থাকবে যে ফ্যাজনলিশে এফাগুঙ্গেনে আমি কি বলবো, সেটার এক দুইটা পয়েন্ট আপনি নোট করবেন। জিচিওচিয়ন হাইমাটল্যান্ড সেখানে আমি কি বলবো, এক দুইটা পয়েন্ট নোট করবেন। ফরটাইলেতে দুইটা পয়েন্ট, নাকটাইলেতে দুইটা পয়েন্ট নোট করবেন। তারপরে মাইনুং এর জায়গায় এক দুইটা পয়েন্ট নোট করবেন। এই যে কতগুলো পয়েন্ট নোট করলেন, এগুলোর মাঝেই আপনার আরো কিছু কথা আপনি নিজে থেকে বলে দিলেই দেখবেন আপনার 3-4 মিনিট এমনি চলে গিয়েছে। আচ্ছা, এবার আসুন মেইন পার্ট, প্রথমে কি করবেন। ধরুন আপনাদের সামনে যে থিমাটা দিল সেটা হলো প্লাস্টিক গ্যাসিয়া ইয়া উড়ানাই। আচ্ছা, এবার আপনার করণীয় কি? সবার প্রথমে যখন এই থিমাটা দিবে আপনি আপনি হলো ফরব্যাগাইটুং সাইট দিলেন। তো ফরব্যাগাইটুং সাইটে আপনি প্রস্তুতিটা নিতে থাকবেন। এবার প্রস্তুতি কিভাবে নেবেন? ফ্যাজনলিশে অ্যাথা বুনেন, এখানে আপনি আসলে নিজের অভিজ্ঞতা দিয়ে প্লাস্টিক গ্যাসিয়া কি বলবেন সেটা লিখবেন। তারপর সিচুয়েশন ইন হাইমাটল্যান্ড এটা লিখবেন। ফরটাইলে নাকটাইলে এটা লিখবেন এবং মাইনু এটা লিখবেন। এই পাঁচটা জিনিসই মূলত আপনি নোট করবেন। এর বাহিরে আর কিছু আপনি নোট করবেন। এই পাঁচটা জিনিসই আপনি মূলত নোট করবেন, যে পার্সোনালি এরফাকুঙ্গেন, সিচুয়েশন ইন হাইমাটল্যান্ড, ফরটাইলে নাকটাইলে এবং মাইনু। এই পাঁচটা জিনিসই আপনি ফরব্যাগাইটিং সাইটে নোট করবেন। নোট করার পরে প্রেজেন্টেশনটা শুরু করবেন ঠিক এইভাবে। প্রথমে শুরু করবেন এইভাবে, সেয়া গ্রেথে দামেন উড হ্যান। এই যে এই লাইনটা সব সময় মনে রাখবেন, এই লাইনটা প্রেজেন্টেশনের শুরুতে সব সময় বলবেন। sehr geehrte Damen und Herren। ওকে ফাইন, এটা বলা শেষ। তারপরে কি বলবেন? আপনি তাদেরকে ওয়েলকাম জানাবেন, যে আমার প্রেজেন্টেশনে আপনাদের ওয়েলকাম। তখন আপনি লিখবেন এইভাবে, herzlich willkommen zu meiner Präsentation। আমি কি বললাম আসুন আপনাদের লিখে দিই। কথাটা বলবেন ঠিক এইভাবে, herzlich willkommen zu meiner Präsentation। ওকে, herzlich willkommen zu meiner Präsentation, এই কথাটা আপনার লিখবেন। ওকে ফাইন, এই কথাটা লেখা শেষ। তারপর আপনি কি করবেন? তারপর আপনি বলবেন, একটু আমরা আবারও চলে আসি, আজকের আপনার কোন টপিকটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, অর্থাৎ কোন থিমাটা আপনার প্রেজেন্টেশন। সো আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে প্রেজেন্টেশন দেই তখন তো আপনারা প্রথমে যেই সবাইকে হাই হ্যালো বলে তারপর ওয়েলকাম জানিয়ে তারপর শুরু করেন আপনার প্রেজেন্টেশনটা কি। সো সেটাই বলবেন। দুইটা কথা বলতে পারেন, হয়তো বলতে পারেন মাইনে প্রেজেন্টাচিয়ন, বলতে পারেন মাইনে প্রেজেন্টাচিয়ন ইস্ট সুম থিমা হাস্টিক গেশিয়ার ইয়া ওডানাইন। এই কথাটা বলতে পারেন, অথবা চাইলে আরেকটা লাইন বলতে পারেন যেটা আমি লিখে দিচ্ছি, হয়তে spreche ich zum Thema Plastikgeschirr ja oder nein। সিম্পল। এই যেটা লিখলেন, হয়তো আপনি লিখবেন হয়তো স্প্রেশে ইস zum Thema Plastikgeschirr ja oder nein, অথবা আপনি যে সরাসরি এটা লিখবেন
যে মাইনে প্রেজেন্টেশন ইজ zum Thema Plastikgeschirr ja oder nein। ওকে ফাইন, আপনার এটা লেখা শেষ। তারপর আপনি হলো মূলত আপনার যে এক্সামিনার রয়েছে এবং পার্টনার রয়েছে তাদেরকে বলবেন যে আপনি কোন সিরিয়ালে আপনার প্রেজেন্টেশনটাকে উপস্থাপন করতে চাচ্ছেন। So, আপনি এভাবে বলবেন, মাইনে প্রেজেন্টেশন, আমি আবারও রিপিট করতেছি, মাইনে প্রেজেন্টেশন গেলিডার sich in vier Teile, গেলিডার sich in vier Teile। এর মানে কি, আমার প্রেজেন্টেশনটা 4টা ভাগে বিভক্ত। আমি লিখে দিচ্ছি কথাটা, খেয়াল করে রাখুন, এটা মনে রেখে দিন। Meine Präsentation gegliedert, gliedert sich in vier Teile। এই কথাটা মনে রাখবেন যে meine Präsentation gliedert sich in vier Teile। ওকে ফাইন। আচ্ছা, এখানে আরেকটা লাইনও লিখে দিই, যে sehr geehrte, sehr geehrte Damen und Herren। ওকে, সোফিয়াটা লিখবেন। তারপর আপনি বলবেন যে আসলে কোন 4টা ভাগে ভাগ করেছেন, আপনি প্রথমে কোনটা বলবেন, সেকেন্ডে কোনটা বলবেন, থার্ডে কোনটা বলবেন। সো যদি বলি, এইভাবে বলবেন, দেখুন আমি লিখে দিয়েছি এখানে, এই যে ঠিক এই কথাগুলো বলবেন। Zuerst möchte ich über meine persönliche Erfahrungen begeistern। সবার প্রথমে এটা বলবেন, Zuerst möchte ich über meine persönliche Erfahrungen begeistern। অর্থ প্রথমত আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলতে চাই। তো এখানে সুন্দর মতো আপনি লিখে দিবেন এই লাইনটাই, যে Zuerst möchte ich über meine persönliche Erfahrungen begeistern। এই কথাটা আপনি বলবেন, বলার পর তারপরে বলবেন, danach Danach werde ich erzählen, wie die Situation in meinem Heimatland ist। এই কথাটা বলবেন যে তারপর আমি ব্যাখ্যা করতে চাই আমার জন্মভূমিতে সিচুয়েশনটা কি। তারপর dann werde ich die Vorteile und Nachteile nennen। তারপর আমি সুবিধা এবং অসুবিধাগুলো উল্লেখ করতে চাই। তারপর zum Schluss würde ich meine Meinung dazu sagen। তারপর সর্বশেষে আমি আমার মতামতটা এখানে বলতে চাই। তারপরে যে আপনি ধন্যবাদ দিয়ে শেষ করবেন। আচ্ছা, তাহলে কি কি আমি জানলাম, কথাটা মনে রাখবেন। প্রথমত জানলাম যেটা, সেটা হলো এই পুরাটুকু লাইন খেয়াল করে দেখুন, এই যে এখানে যতটুকু বললাম এই পুরোটা মুখস্থ করে ফেলবেন। Sehr geehrte Damen und Herren, herzlich willkommen zu meiner Präsentation। Heute spreche ich zum Thema Plastikgeschirr, ja oder nein। Meine Präsentation gliedert sich in vier Teile। এই পুরো লাইনটা মুখস্থ করে ফেলবেন, আবারও রিপিট করতেছি, মুখস্থ করে ফেলবেন। Sehr geehrte Damen und Herren, herzlich willkommen zu meiner Präsentation। Heute spreche ich zum Thema Plastikgeschirr, ja oder nein। Meine Präsentation gliedert sich in vier Teile। এবার ধরুন আপনাকে দিল প্লাস্টিক গ্যাসের ইয়া ওরা নাইন, দিল না, আপনাকে দিল ধরুন আমাদের আরেকটা যে আজকের এক্সাম্পল, যে হাউসটি আগে ইয়া উন্ট নাইন, হাউস আগে ইয়া উন্ট নাইন, তখন আপনি কি করবেন, তখন কি আপনি পুরোটা চেঞ্জ করবেন? না, তখন আপনি কি করবেন, সেম রাখবেন, যে আগে থে দামেন উন হ্যাগেন, herzlich willkommen zu meiner Präsentation। heute spreche ich zum Thema। পরে এখানে সোজা বাংলায় লিখে দিবেন হাউসটি আগে ইয়া উন্ট নাইন, meine Präsentation gliedert sich in vier Teile। এই পুরোটা বলবেন, বলার পরে কি করবেন, সেম আবারও এই লাইনটা বলবেন, এই যে এই লাইনটা, এই 4টা, এখানেও কোনো চেঞ্জিং এর দরকার নেই, সিম্পলি এই 4টা লাইন বলে দেবেন, শেষ। তার মানে প্রথম যে ইন্ট্রোটুকু এইটুকু আপনাদের মুখস্থ, এইটুকু প্রতিনিয়ত পড়তে পড়তে মুখস্থ করে ফেলবেন। যেমন প্রথমেই যেটা বলবেন সেটা হলো এই জিয়া গ্রেথে থেকে ফিয়া টাইলে অব্দি, তারপরে যে আপনারা নিজেদের যে কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন কোনটার পরে কোনটা থাকবে সেটা হলো এই 4টা লাইন বলে দিবেন। তো আমি আপনাদের জন্য একবার আবারও বলে দিচ্ছি, মুখস্থ করে ফেলুন। Sehr geehrte Damen und Herren, herzlich willkommen zu meiner Präsentation। Heute spreche ich zum Thema Plastikgeschirr, ja oder nein। Meine Präsentation gliedert sich in vier Teile। Zuerst möchte ich über meine persönlichen Erfahrungen berichten. Danach werde ich erzählen, wie die Situation in meinem Heimatland ist।
Dann werde ich die Vorteile und Nachteile nennen und zum Schluss würde ich meine Meinung dazu sagen. সিম্পল। এই পুরোটুকু আপনাদের মুখস্থ রাখতে হবে। এই পুরোটুকু যদি মুখস্থ রাখেন, তাহলে আমাদের এই যে প্রথম পিকচার সমাপ্ত। এইবার আমরা সেকেন্ড পিকচার আসবো, মাইনে ফ্যাজনলিশন অ্যাফাগুন। তো প্রশ্নের প্রথম পিকচার সমাপ্ত আমাদের। এবার নিজের পার্সোনাল অভিজ্ঞতা। আচ্ছা, এবার প্লাস্টিক বিষয় নিয়ে কিছু পার্সোনাল অভিজ্ঞতা। কিন্তু বলার আগে এই কথাটা মনে রাখবেন সবার প্রথমে, যে আপনি যখন শুরু করবেন তখন এইভাবে বলে দিবেন, সুয়েস্ট মোস্টে ich über meine persönlichen Erfahrungen berichten. Simple। মানে আপনি চাইলে এই লাইনটা বলতে পারেন, অথবা চাইলে এই যে আমি যে কথাটা বলেছিলাম, সুয়েস মোস্টে ইশ über meine persönliche Erfahrungen berichten, এই লাইনটা বলতে পারেন। এবার বলতে পারেন, ভাই এটা তো একটু আগে বললাম, আবার কেন বলবো? আচ্ছা, খেয়াল করে দেখুন, আপনি একটু আগে ইন্ট্রো দিলেন, আইনলাইটুং দিলেন, মানে বেগ্রুসেন দিলেন, এগুলো দিলেন। এবার আপনি যে বেগ্রুসেন অথবা আইনলাইটুং দিয়েছেন, তাই না? সো এটা দেওয়ার পরে আপনি যে চারটা পার্ট শেয়ার করবেন, এবার ম্যাডাম বুঝবে কিভাবে, অথবা স্যার বুঝবেই বা কিভাবে যে আপনি কখন কোনটা শেয়ার করতেছেন? তো যার জন্য প্রত্যেকটা পার্টের আগে উল্লেখ করে দিবেন যে প্রথমে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাটা শেয়ার বলতেছি অথবা শেয়ার করতেছি। সো সুয়েস মোস্টে ইশ über meine persönliche Erfahrungen berichten। এরপরে নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতা বলবেন। এবার পার্সোনাল অভিজ্ঞতা যে বলবেন, এইখানেই মূলত আপনি নোটটা করবেন যে আপনি কি বলবেন। যেমন আমি যদি বলি, আমি এভাবে বলবো যে in meinem Alltag benutze ich manchmal Plastikgeschirr। কি বললাম? In meinem Alltag benutze ich manchmal Plastikgeschirr। আচ্ছা, লিখে দিয়ে দেখুন, in meinem Alltag benutze ich manchmal Plastikgeschirr। Tut mir leid, Geschirr। ওকে, এটা বললাম। আচ্ছা, তো আমি বললাম যে আমি আমার দৈনন্দিন জীবনে কখনো কখনো প্লাস্টিক যে থালা বাসন গুলো রয়েছে সেগুলো ব্যবহার করি। আচ্ছা, তারপরে আরেকটা লাইন বলবো, বেজন্ডার্স লাইট বেজন্ডার্স wenn ich unterwegs besonders wenn ich unterwegs bin wenn ich unterwegs bin। সাধারণত যখন আমি কই থাকি, বাহিরে থাকি, রাস্তায় থাকি। oder wenn ich Essen zum Mitnehmen kaufe। যখন আমি মূলত খাবারটা বাহিরে নিয়ে যাওয়ার জন্য কিনি, মানে আমি সাথে করে নিয়ে যাব, তখন আমি কিনি। এই উদ্দেশ্যে যদি কিনি তখন আমি প্লাস্টিক গেসিয়ার গুলো ইউজ করি। তাহলে কি বললাম, যে যখন আমি বাহিরে থাকি তখন আমি প্লাস্টিক গেসির অর্থাৎ প্লাস্টিকের থালা বাসন ইউজ করি, অথবা যখন খাবারটা বাহিরে নিয়ে যাওয়ার জন্য আমি কি করি, কিনি, তখন আমি প্লাস্টিক গেসির ইউজ করি। তাহলে আমি বললাম যে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো যে আমার দৈনন্দিন জীবনে আমি কখনো কখনো প্লাস্টিকের থালা বাসন ব্যবহার করি, বিশেষ করে যখন আমি বাহিরে থাকি অথবা বাহিরে যাওয়ার জন্য খাবার কিনি। সিম্পল, মানে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তারপর আরেকটা লাইন বলবো, Plastikgeschirr ist praktisch। প্লাস্টিক গেসিরটা হলো প্র্যাকটিস অর্থাৎ অনেক ব্যবহারিক। কেন? weil es leicht। কেন? কারণ এটা কি অনেক কি হালকা, বিলিশ, সস্তা। আচ্ছা, লাইস্ট পরে কমা, তার বিলিশ, সস্তা। তারপর আর কি হতে পারে? überall কোন, überall erhalten ist। হ্যাঁ, কোন überall erhalten ist মানে সব জায়গায় পাওয়া যায়। প্লাস্টিক এশিয়াটা মানে প্লাস্টিকের থালা বাসনটা সব জায়গায় পাওয়া। সো এটা বললাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কিছু কথা। আবারও কিছু দুই একটা লাইন আমি যদি অ্যাড করে দিই, যেমন
বাই পিকনিকস, বাই পিকনিকস ওরা großen Familienfeiern benutzen wir auf Plastikgeschirr. Wir auf Plastikgeschirr, da man danach nicht abwaschen muss. সিম্পল। তারপর আমি আমার একটা লাইন বললাম যে এটা হলো অনেকটা পরিমাণে হালকা হয়, সস্তা হয় এবং সর্বত্রই পাওয়া যায়। এবং পিকনিকে অথবা বড় ফ্যামিলি ফাংশনে আমরা আমরা এই প্লাস্টিক গেসির অর্থাৎ এই থালা বাসনটা ইউজ করি প্লাস্টিকের। কেন? কারণ এটা তারপরে কি করতে হয় না, খাবারের পরে এটা আর ধোয়া লাগে না, এটা আমরা চাইলে ফেলে দিতে পারি, তাই না? ওকে। আমার প্রথমত আমি কি বললাম এখানে, ফ্যাজনলিসে এভাগুঙ্গেন, আমার বলা শেষ। তারপরে আমার সেকেন্ড অপশন কি ছিল? তারপর আমি বলবো ডান বেয়ার্ডে ইস এক্সেলেন ভি ডি সিচুয়েশন ইন মাইনেম হাইমাটল্যান্ড ইস্ট, আমার দেশের পরিস্থিতি। তো আসুন আমার দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলি। তো তারপর আমার দেশের পরিস্থিতি বলার আগে এইভাবে আবারও উল্লেখ করতে হবে, ডানা এক্সেলে ইস, অর্থ এরপর আমি বলবো বি ডি সিচুয়েশন ইন মাইনেম হাইমাটল্যান্ড ইস্ট। এই যে সিম্পল, আমি কি বললাম, এরপর আমি বলবো মানে এরপর আমি ব্যাখ্যা করব আমার দেশের পরিস্থিতি কেমন। তো আমার দেশের পরিস্থিতি নিয়ে আমি যদি বলি, ইন মাইনেম হাইমাটল্যান্ড, ইন মাইনেম হাইমাটল্যান্ড, কি বলা যায়, হ্যাঁ, বেনুটসেন, ইন মাইনেম হাইমাটল্যান্ড বেনুটসেন viele Menschen, viele Menschen Plastik Geschirr fast jeden Tag। মানে কি, যে আমার দেশে প্রায় অনেক মানুষ প্রতিদিনই কি করে, প্লাস্টিকের থালা বাসন ইউজ করে। যেমন সুম বাইশপিল, সুম বাইশপিল এক্সাম্পল হিসেবে কাকে বলতে পারি? আহ auf der Straße, auf der Straße, in Restaurant, in Restaurant। তারপরে বলতে পারি ওরা বাই হকসাইটেন। দেখেন না গ্রামের বিয়েগুলোতে এখনো কি হয়, আমাদের প্লাস্টিক যে থালা বাসন সেগুলো ইউজ করা হয়। সো আমি বললাম যে এরপরে আমি আমার দেশের পরিস্থিতি ব্যাখ্যা করব। আমার দেশে প্রায় অনেক মানুষই প্রতিদিনই কি করে, প্লাস্টিকের থালা বাসন ইউজ করে, এক্সাম্পল হিসাবে রাস্তায়, তারপর রেস্টুরেন্টে, অথবা বিভিন্ন বিয়েতে। আচ্ছা, এবার ডিয়া গ্রুন্ড, ডিয়া গ্রুন্ড ইস্ট, গ্রুন্ড বলতে বোঝাচ্ছে কারণটা কি, কারণটা হলো ডাস, যে কারণটা হলো গ্রুন্ড ইজ ডাস, যে কারণটা হলো আহ কি কারণ হতে পারে, হ্যাঁ, এস sehr billig und schnell und schnell verfügbar ist। আচ্ছা, এর মানে কি, এই যে der Grund ist, গ্রুন্ড মানে কারণ আমরা জানি, তো কারণটা হলো ডাস, যে এটা এস sehr billig, সেটা অনেক সস্তা, und schnell verfügbar ist, মানে আমরা কি করতে পারি, দ্রুতই এটা পাওয়া যায়, মানে দ্রুতই আপনি খুঁজে পেতে পারবেন কোথায় আছে প্লাস্টিকের ইয়াগুলো, যে কোনো শপে গেলে পাওয়া যায়। আচ্ছা, তারপর আবার কি বলতে পারি,
কিন্তু এখানে আমাদের পরিবেশগত একটু প্রবলেম থাকে। কি প্রবলেম থাকে? আবার কিছু পরিবেশগত প্রবলেম বলি। লাইডা gibt es, aber leider gibt es große Umweltprobleme, weil প্রবলেমে মানে পরিবেশের অনেক বড় প্রবলেম রয়েছে। কেন? কারণ der Müll of nicht richtig recycelt recycled beer। এই যে প্লাস্টিকের যে গেশিয়ারটা রয়েছে, প্লাস্টিক জিনিসটা, এটা কি সঠিকভাবে আমাদের ইয়া হয়, মানে পুনর্ব্যবহার হয়? অবশ্যই হয় না। যার জন্য কি হয়, পরিবেশের একটা সমস্যা হয়। যেমন কি সমস্যা হয়? viele, tut mir leid, viele Flüsse, viele Flüsse und Straßen sind dadurch mh, verschmutzt, verschmutzt und auch Tiere leiden darunter। আচ্ছা, কি বললাম? যে অনেক নদী, রাস্তা এর ফলে কি হয়, ডাডুর্চ এর ফলে দূষিত হয়, ফ্যাসমুস দূষিত হয়। und auch Tiere leiden darunter, und auch Tiere leiden darunter, এবং প্রাণীরাও কি হয়, এতে ভোগান্তি পোহায়। darunter, leiden darunter মানে ভোগান্তি পোহায়, অসুবিধার সম্মুখীন হয়। সিম্পল। এবার আমরা কি করব? আমাদের তো দেশের পরিস্থিতি বর্ণনা করা শেষ। তাহলে আমাদের প্রশ্নে গেলে, আমাদের প্রশ্নের মাইনে ফ্যাজনলি ফাগুন শেষ, হাইমার্টল্যান্ডের যে পরিস্থিতি সেটাও শেষ। এইবার আমার প্রশ্নে আসে ফ ও নাকটাইলে ও মাইনে মাইন। তাহলে আমি এখন এই যে আমার কি করব, ফ টাইলে ও নাকটাইলেটা উল্লেখ করব। তো আসুন, ফ টাইলে ও নাকটাইলের ক্ষেত্রে আমরা সেম ভাবে আবারও বলবো এভাবে। Jetzt nenne ich die Vorteile und Nachteile। নাকটাইলে। আচ্ছা, এখন আমি উল্লেখ করব ফর্টাইল নাকটাইল। সবার প্রথমে আমরা লিখবো ফর্টাইলে। এটা আপনাদের লিখে দিচ্ছি, আপনারা আর কি মুখে বলবেন ফর্টাইলে। প্লাস্টিক শির, প্লাস্টিকের শির এস্ট লাইস্ট। লাইস্ট মানে কি? অনেকটা হালকা। তারপর প্র্যাকটিস, অনেকটা প্র্যাকটিক্যাল। তারপর ওন বিলিশ, এবং অনেকটা কি, সস্তা। তারপর মান খান, মানুষের পারে এস überall benutzen, benutzen, সব জায়গায় কি করতে পারে, ইউজ করতে পারে, benutzen। und nach einmaligem Gebrauch einfach wegwerfen। তারপর কি বললাম? এটা হলো সর্বত্র ইউজ করা যায়, সব জায়গায় ব্যবহার করতে পারবে, এবং একবার ব্যবহারের পর সহজে আমরা কি করে দিতে পারি, ফেলে দিতে পারি, ইজিলি wegwerfen, ফেলে দিতে পারি। সিম্পল। এটা কি ছিল আমার ফর্টাইলে। এবার যদি আমি নাকটাইলে উল্লেখ করি, নাকটাইলে, তাহলে কি বলবো? নাকটাইলের ক্ষেত্রে বলবো আবার টি নাকটাইলে সিন্ট গ্রোসার, মানে নাকটাইলে গুলো আরো বড়। কেন বড়? কারণ প্লাস্টিক, প্লাস্টিক verschmutzt, verschmutzt die Umwelt। কি করে, আমাদের যে পরিবেশ রয়েছে, পরিবেশকে কি করে, পরিবেশকে দূষণ করে। Umwelt। তারপর কি হতে পারে? উম হ্যাঁ, তারপর আমরা লিখতে পারি এভাবে, schadet
den Tieren, schadet den Tieren und darunter, darunter দেবো না, und dauert, und dauert, হ্যাঁ dauert, dauert দিলাম কেন, যে আনুমানিক বুঝাচ্ছি, dauert hunderte Jahre, hunderte Jahre, 100 বছর কি লাগে, এই যে আমাদের যে প্লাস্টিক প্লাস্টিক নষ্ট হতে কত লাগে, hunderte Jahre, মানে শত শত বছর লাগে না আমাদের এটা নষ্ট হতে। তো hunderte Jahre bis bis es abgebaut abgebaut wird, শত শত বছর লাগে এটা কি হতে, আমাদের নষ্ট হতে। ওকে, তাহলে এই যে আমাদের নষ্ট হতে শত শত বছর লাগে, এটা কি আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে? ওকে, আচ্ছা। তারপরে আবার আরো অনেক জিনিস করি আমরা, যেমন আউসারডেম, আউসারডেম kann Plastik auch für unsere Gesundheit, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, Gesundheit, কোন জায়গায় Gesundheit, gefährlich, tut mir leid। আচ্ছা, এখানে কিন্তু অনেক জায়গায় আমাদের কি হচ্ছে, ওই যে umlaut গুলো আসতেছে না কেন, আবার অনেক জায়গায় একটু ছোট বড় মিস্টেক হচ্ছে, কারণ আমি তো টাইপিং করে দিচ্ছি আপনাদের জন্য তাড়াতাড়ি। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন, আর আমি তো যেহেতু কম্পিউটারে টাইপিং করতেছি, সো এই জন্যই আমাদের umlaut গুলো দিতে অনেক টাইম লাগবে, যার জন্য দিচ্ছি না। ওকে, auch für unsere Gesundheit, মানে আমাদের Gesundheit বলতে কি বোঝাচ্ছে, স্বাস্থ্য, gefährlich, gefährlich sein, wenn wir daraus heiße, heißen, heißen es, আচ্ছা এবার এখানে কি বললাম, যে দেখুন außerdem তাছাড়াও মানে এছাড়াও kann Plastik auch für unsere Gesundheit gefährlich sein, এছাড়াও আমাদের যে প্লাস্টিকটা রয়েছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় কেন, when wir daraus heißes Speisen essen, যখন আমরা এটাতে কি করি, গরম খাবার খাই, আমরা যদি প্লাস্টিকের উপর গরম খাবার রেখে খাই তখন কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। তাহলে কি বললাম, আমার ফরটেলে নাকটেলে চলে গেল। এবার নিজের একটা মাইনুং বলে তারপর আমি তাদের থেকে আর কি আমার প্রেজেন্টেশনটা শেষ করে ধন্যবাদ জানিয়ে দেবো। তাহলে আগে একটু কোশ্চেনে আসি। এই যে কোশ্চেনে তাহলে কি বলবো, ফরটাইলে নাকটাইলে শেষ, এবার মাইনে মাইনুংটা বলবো, এখানেও সেম। এবার আমি মাইনে মাইনুং দাৎসু জাগেন বলবো, মানে এখানে আমি বলবো। আসলে এবার আমার নিজের মাইনুং বলি। আহ zum Schluss, zum Schluss möchte ich meine eigene Meinung sagen. আচ্ছা, উম, meine Meinung nach sollte man Plastik, Geschirr, প্লাস্টিক গ্যাসের, প্লাস্টিক গ্যাসের কি করা উচিত, আহ, হ্যাঁ, nur im Notfall, Notfall benutzen, অর্থাৎ শেষে আমি আমার নিজের মতামত বলতে চাই, meine Meinung nach sollte man Plastikgeschirr nur im Notfall benutzen, যে আমার মতে প্লাস্টিকের যে থালা বাসন রয়েছে সে কেবল যখন প্রয়োজনীয় মানে আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন আসবে তখনই ব্যবহার করা উচিত। Es ist viel besser,
এটা অনেক বেটার, কি অনেক বেটার? আলটারনাটিভেন। আলটারনাটিভেন কি কি রয়েছে? ভি গ্লাস, যেমন আমাদের গ্লাস রয়েছে, তারপর মেটাল রয়েছে। তো এগুলোই আমাদের কি? মেটাল। সো ফেয়াবান্ডেন্ট। ফেয়াবান্ডেন্ট, সিম্পল। যে গ্লাস রয়েছে, মেটাল রয়েছে, এগুলো ইউজ করা কি আমাদের জন্য অনেক ভালো, কারণ এগুলো আমাদের বিকল্প, এগুলো ভালো। আচ্ছা, সো এজ ইজ ফিয়াল বেসা, এটা আরো বেটার। অল্টারনেটিভ, অল্টারনেটিভ গুলো কি কি? গ্লাস, মেটাল, সুফিয়া ব্যান্ডেন, অর্থাৎ এগুলো ইউজ করা। সুফিয়া বেন্ডেন, সরি, ব্যান্ডেন, সুফিয়া বেন্ডেন, সিম্পল। তারপর আমরা কি করব? তারপর এবার আমরা জাস্ট লাইক আরেকটা লাইন বলে দিই। ধরুন এখানে বলে দিলাম, auf diese। আচ্ছা, এবার আর এখানে বলবো না, এবার সুম শ্লুসে আমরা শেষ করবো। auf diese, auf diese Weise können wir die Umwelt schützen, schützen und trotzdem praktisch leben. Auf diese Weise können wir die Umwelt schützen und trotzdem praktisch leben. তারপরে বলবো, das war meine Präsentation, das war meine Präsentation। তারপরে বলবো vielen Dank, vielen Dank für Ihre Aufmerksamkeit, Aufmerksamkeit, মানে মনোযোগের জন্য। শেষ। এবার দেখুন, আমি যে এখানে আপনাদের জন্য একটা এক্সপ্রেশন রেডি করে দিলাম, খেয়াল করে দেখুন কতটুকু এক্সপ্রেশন। খুবই কম এক্সপ্রেশন। এই যে কতটুকু এক্সপ্রেশন বললাম, খুবই কম এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা যদি আপনি সুন্দর মতো আমি যেভাবে বললাম সেভাবে যদি বলতে পারেন, আপনার 40-এ 35 মিনিমাম দিবেন, মিনিমাম। এবার আসুন দেখি আমরা কি কি করলাম, আবার একবার একটু রিভাইজ করি। সবার প্রথমে আমাদের এতটুকু কিন্তু মুখস্থ মাস্ট বি রাখতে হবে। কতটুকু? Sehr geehrte Damen und Herren, herzlich willkommen zu meiner Präsentation. Heute spreche ich zum Thema। এবার আপনি যেই থিমাটা বাছাই করবেন, ধরুন আপনি প্লাস্টিক এশিয়ার না বাছাই করে আপনি বাছাই করলেন হাউসটি আগে, অথবা ব্রাউকেন wir so viele Autos। যেই থিমাটাই বাছাই করবেন সেই থিমাটা এখানে লিখে দিবেন। তারপরে যা বলবেন, meine Präsentation gliedert sich in vier Teile। এটা বলে সোজা করে আপনি চলে যাবেন এই যে আমার এই পেজে, এই যে এখানে যেটা লেখা আছে যে Zuerst möchte ich über meine persönlichen Erfahrungen berichten. Danach werde ich erzählen, wie die Situation in meinem Heimatland ist. Dann werde ich die Vorteile und Nachteile nennen. Und zum Schluss würde ich meine Meinung dazu sagen। এই যে আমি এই কথাটা বললাম, এবার আপনাদের করণীয়টা কি? এই যে পুরোটা আপনি যখন বলবেন, যেটা আমি বললাম ইন্টার বেলায় যখন এই পুরোটা বলবেন, শেষ, আপনাদের ইন্ট্রো শেষ, মানে কোয়েশ্চেনের প্রথম প্যাটার্ন আপনাদের জন্য সমাপ্ত। তারপরে আপনি প্রত্যেকটা পার্ট শুরু করার আগে বলে দিবেন যে আপনি কি শুরু করতে চাচ্ছেন। এই যখন persönliche Erfahrungen শুরু করবেন তখন বলে দিবেন, zuerst möchte ich über meine persönliche Erfahrungen berichten। In meinem Alltag benutze ich manchmal Plastikgeschirr, besonders wenn ich unterwegs bin oder wenn ich Essen zum Mitnehmen kaufe। Plastikgeschirr ist praktisch, weil es leicht, billig und überall erhalten ist। Bei Picknicks oder großen Familienfeiern benutzen wir oft Plastikgeschirr, da man danach nicht abwaschen muss। তখন এটা বলা শেষ, তারপর আপনি নিজের যখন দেশের সিচুয়েশনটা বলবেন, তখন danach erzähle ich, wie die Situation in meinem Heimatland ist। In meinem Heimatland benutzen viele Menschen Plastikgeschirr fast jeden Tag, zum Beispiel auf der Straße, in Restaurants oder bei Hochzeiten। Der Grund ist, dass es sehr billig und schnell verfügbar ist. Aber leider gibt es große Umweltprobleme, weil der Müll oft nicht richtig recycelt wird। Viele Flüsse und Straßen sind dadurch verschmutzt und auch Tiere leiden darunter। যখন আপনার হাইমাটল্যান্ডের সিচুয়েশন শেষ, তারপর কি বলবেন? তারপরে যে আপনি ফরটাইল এবং নাকটাইলটা উল্লেখ করবেন। সো সিম্পল এইভাবে উল্লেখ করবেন, Jetzt nenne ich die Vorteile und Nachteile Vorteile।
Plastikgeschirr ist leicht praktisch und billig. Man kann es überall benutzen und nach einmaligem Gebrauch einfach wegwerfen. তারপর নাকতেলে বলবেন, aber die Nachteile sind groß, ja. Plastik verschmutzt die Welt, die Umwelt schadet den Tieren und darunter আচ্ছা, tut mir leid, hunderte Jahre, bis es abgebaut wird. Außerdem kann Plastik auch für unsere Gesundheit gefährlich sein, wenn wir daraus heiße Speisen essen. Heiße Speisen মানে কি যে গরম খাবার যেটা বোঝাচ্ছে। Okay. তারপর আপনি শেষে আপনার কি সুমসলুশ বলে ডাক বলে মানে ডাকে বলে দিবেন। সুমসলুশ মোchte ich meine eigene Meinung sagen, মানে আপনার নিজের মাইনুং বলে স্লুশ বলে ডাকে বলবেন। Meiner Meinung nach sollte man Plastikgeschirr nur im Notfall benutzen. Es ist viel besser, Alternativen wie Glas, Metall zu verwenden. আচ্ছা, তারপরে যে আপনি স্লুশ, auf diese Weise können wir die Umwelt schützen und trotzdem praktisch leben. এবার আপনি ধন্যবাদ জানাবেন। Das war meine Präsentation. Vielen Dank für Ihre Aufmerksamkeit. খেয়াল করে দেখুন, আমি যে আপনাদের যেই প্রসেসটা বললাম এই প্রসেসটা জাস্ট মনে রাখবেন। সিম্পল কথায় এতটুকু জাস্ট মনে রাখবেন টাইলস ওয়ার জন্য। খুবই ইজি, আপনারা একদম ভালো একটা মার্ক আর্ন করতে পারবেন। ওকে, এবার চলুন তাহলে আপনাদেরকে যে বলেছিলাম আমি একটা এক্সাম্পল দিব সেটার উপরে আপনারা মার্কিং করবেন। চলুন। আচ্ছা, তো আমার যেই প্রেজেন্টেশনটা আমি বলবো সেটা হলো হাউসটি আগে ইয়া ওডা নাই। তো চলুন আমি এটার উপর একটা প্রেজেন্টেশন দিই এবং আমি উল্লেখ করে দেব কোথায় কি বলতেছি। আচ্ছা, বলতেছি সবার প্রথমে ওই যে আমরা যেভাবে শুরু করেছিলাম জিয়া গ্রেথে দিয়ে। ওকে, জিয়া গ্রেথে দামেন und Herren, herzlich willkommen zu meiner Präsentation. দামেন হ্যাগেন বলে আমি ধন্য আর কি ওয়েলকাম জানালাম। সম্মানিত মহিলাবৃন্দ বা ভদ্রলোকগণ, আমার প্রেজেন্টেশনে আপনাদের আন্তরিক স্বাগত। Ich heiße আকাশ, মানে আমার নাম আকাশ, আমি এটা বললাম। Und das Thema meiner Präsentation ist heute Haustiere, ja oder nein? আমার নাম আকাশ এবং আজকে আমার প্রেজেন্টেশনের বিষয়টা হলো হাউসটিয়ারে হ্যাঁ নাকি না। ওই যে সেম কথাটাই আমি জাস্ট ওইখানে কি করেছি, আমার যে থিমার নামটা চেঞ্জ করে নিয়েছি। ওকে, তারপর আমি ওই যে এভাবে বলবো, meine Präsentation gliedert sich in vier Teile. আমার উপস্থাপনটা কয়টা, চারটা টাইলে বিভক্ত। তো চারটা টাইলে বলবো যে zuerst spreche ich über meine persönliche Erfahrungen, মানে আমি প্রথমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো। danach erzähle ich wie die Situation in meinem Heimatland ist, তারপর আমি বলবো আমার মাতৃভূমির পরিস্থিতি কেমন। তারপর anschließend nenne ich die Vorteile und Nachteile, এরপর আমি আমার সুবিধা অসুবিধাগুলো মানে উল্লেখ করব। Und am Ende sage ich meine Meinung und mache einen Vorschlag, তারপর আমি শেষে আমার মতামত জানবো এবং এগুলো প্রস্তাব দেবো। তো সোজা কথায় বলতে গেলে কি, আমি যে কথাগুলো লিখে আসছিলাম, এই যে খেয়াল করে দেখুন, এই যে আমি যে প্রথমে জিয়া গেথে বলে তারপরে বলেছিলাম যে আমি যেই ছবি দেখেছিলাম ছবি থেকে চারটা লাইন বলে দিবেন। জাস্ট এতটুকুই আপনি বলবেন, এতটুকুই প্রত্যেকটা প্রেজেন্টেশনের ইন্ট্রো। জাস্ট থিমার জায়গায় নামটা চেঞ্জ করে দিবেন। এতটুকু যদি চেঞ্জ করে দেন, বাকি যা আছে পুরোটাই প্রত্যেকটা প্রেজেন্টেশনের ইন্ট্রো। আপনি ইন্ট্রোটা এইভাবেই দিবেন, মানে আইনলাইটিংটা আপনি এইভাবেই করবেন। আপনার দরকার নেই অন্য কোনো কিছু পাওয়ার, এইটা করলেই এনাফ। এনাফ মিন্স এনাফ। ওকে, তারপর এবার আমি নিজের মতো করে বলবো, যেহেতু আমার টপিক হলো হাউস ট্যাগ ইয়াউন ফাইন। ওকে, সো আমি আবার প্রথম থেকে শুরু করি, বাংলা ছাড়া বলবো, আপনারা জাস্ট আমাকে মার্কিং করবেন যে আমি কতটুকু এই যে মেথডটা আমি বললাম মেথডের অনুযায়ী বলে আমি কতটুকু মার্ক আশা করতে পারি আপনাদের থেকে। Sehr geehrte Damen und Herren, herzlich willkommen zu meiner Präsentation. Ich heiße Akash und das Thema meiner Präsentation ist heute Haustiere, ja oder nein. Meine Präsentation gliedert sich in vier Teile. Zuerst spreche ich über meine persönliche Erfahrung. Danach erzähle ich, wie die Situation in meinem Heimatland ist. Anschließend nenne ich die Vorteile und Nachteile. Und am Ende sage ich meine Meinung und mache einen Vorschlag. Jetzt spreche ich über meine persönliche Erfahrungen. Früher hatte ich oft Haustiere, zum Beispiel Katzen oder Vögel.
Ich habe mich sehr über Ihre Gesellschaft gefreut. Sie waren meine teuren Freunde und haben mir viel Freude und schöne Erinnerungen gebracht. Heute versuche ich, Haustiere nur zu halten, wenn man genug Zeit, Geduld und Verantwortung dafür hat. Haustiere brauchen Liebe und Vorsorge. Jetzt erzähle ich, wie die Situation in meinem Heimatland ist. In Bangladesch halten viele Menschen Haustiere, oft Hunde, Katzen oder Vögel. Leider kümmern sich nicht alle richtig. Deshalb gibt es manchmal kranke oder vernachlässigte Tiere. Außerdem leben viele Tiere auf der Straße ohne genug Futter oder Schutz. Jetzt nenne ich kurz die Vorteile und die Nachteile etwas ausführlicher. Vorteile. Haustiere bringen Freude, Gesellschaft und Liebe. Sie können Stress reduzieren und helfen, Verantwortung zu lernen. Nachteile. Haustiere brauchen Zeit, Pflege und Geld. Sie können Krankheiten übertragen oder manchmal Schäden verursachen, wenn man sie vernachlässigt, leider sie sehr. Nun sage ich meine Meinung und mache einen Vorschlag. Meiner Meinung nach sollte man Haustiere nur halten, wenn man genug Zeit, Liebe und Verantwortung dafür hat. Außerdem sollten wir Tiere nicht neu kaufen, sondern aus Tierheim adoptieren. So können wir den Tieren helfen und gleichzeitig unsere Umwelt und die Gesellschaft unterstützen. Vielen Dank für Ihre Aufmerksamkeit. সিম্পল এই যে আমি কি করলাম আমার যে প্রেজেন্টেশনটা আছে এটা আপনাদের জন্য বর্ণনা করলাম এবার আপনারা বলবেন যে আমি যে প্রেজেন্টেশনটা আপনাদের সামনে রেখেছি আমার যে সূত্র অনুযায়ী আমি বলবো সেটাতে আমি কত মার্ক পাবো আউট অফ 40। আপনারা কি কি জিনিস দেখবেন আউট অফ 40 তে আমি 4টা টাস্ক কমপ্লিট করেছি কিনা সেটা দেখবেন, আমার ফ্লুয়েন্সিটা দেখবেন এবং আমার ভোকাবুলারি দেখবেন এবং আমার সেন্টেন্স কানেক্টরের ধরনটা দেখবেন। দেখে আমাকে 40 আউট অফ 40 মার্কিং অর্থাৎ 40-র ভিতরে আমি কত পাচ্ছি সেটা মার্ক করে জানিয়ে দিবেন। এই গেল আমাদের B1 এর টাইল সোয়াইপার। ওকে, এবং সর্বশেষ যদি আমি বলি এটা ছিল আপনাদের জন্য জাস্ট একটা ডে, কারণ এই যে ইউটিউব ভিডিও, ইউটিউবে তো আমি আপনাদের জন্য ভিডিওটা যে ছাড়লাম এই ভিডিওতে আমার তো টানা প্রায় 1-1.5 ঘন্টার মতো আমার নিজেরই একা বক বক করতে হয়েছে, আপনাদের থেকে তো আমি এক্সাম্পল নিতে পারিনি অথবা কোনো কিছু করতে পারিনি, যার জন্য একা একা বলে আমি জাস্ট আপনাদের ডেমো দিয়েছি। এবং আপনারা যদি চান যে আমি ক্লাসে কিভাবে বুঝিয়ে দিয়েছি অথবা আপনারা যদি ক্লাসে বুঝতে চান তাহলে অবশ্যই আমার কোর্সে ভর্তি হবেন। আর যদি চান যে আমি ক্লাসে কিভাবে বুঝিয়েছি সেটার একটা ডেমো দেন, তাহলে ওইটারও আমি একটা ডেমো দিয়ে দেবো যে আমি ক্লাসে কিভাবে পার পার্সন ধরে 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 হাতে ধরে আমি বুঝিয়ে দিয়েছি। সো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমি আপনাদের জন্য 2টা প্র্যাকটিক্যাল একদম আপনাদের অনেক হেল্পফুল একটা ভিডিও নিয়ে আসতেছি। একটা হলো ভোকাবুলারি কিভাবে আয়ত্ত করব ইজিলি, আর একটা হলো কিভাবে সহজে জার্মান ভাষা বলবো। তো সেটার জন্য অপেক্ষায় থাকুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার কত মার্কিং আমি পাচ্ছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো গলাটা অনেক ব্যথা হয়ে গিয়েছে, কারণ প্রায় 1.5 ঘন্টার মতো টানা বকবক করতে আছি, একটু থামার নাম নেই। আজকের মতো এতটুকুই। Auf Wiederhören.